তালিকা চূড়ান্ত না হওয়ায় শিক্ষার্থী আন্দোলনের শহীদদের স্মরণে সভা হচ্ছে না শনিবার। পরবর্তীতে জানানো হবে তারিখ, জানালেন উপদেষ্টা নাহিদ। ন্যাশনাল বিজনেস ডায়ালগে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গত কদিনে ১০০-র বেশি কারখানায় হামলায় ক্ষতি ৫,০০০ কোটি টাকা, দাবি ব্যবসায়ীদের। অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায় বিএনপি। সংস্কার উদ্যোগে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, আশা ফখরুলের। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বগুড়ার শেরপুরে রিজার্ভ অয়েল ট্যাঙ্কারে মেরামতের সময় বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত, আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের আয়োজনে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলছে ন্যাশনাল বিজনেস ডায়ালগ। সেখানে বক্তব্য রাখছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চিহ্ন দেখা যাচ্ছিল না, হঠাৎ করে সমস্ত বাধা আমাদের কাছ থেকে চলে গেল। আমরা আর পচন নয়, আমরা সুস্থ জাতি হিসেবে, সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। এবং আমরা পারি, তার প্রমাণ হলেন আপনারা। আপনাদের অনেকে এখন অনেকে এখানে আছেন যারা এখন ফার্স্ট জেনারেশন শিল্পপতি, অনেকে এখন সেকেন্ড জেনারেশন শিল্পপতি এসছেন। এই ফার্স্ট জেনারেশন যখন শুরু করে, শিল্পপতি বললে তাদের লজ্জা পেত, আমি কি শিল্পপতি, চিন্তাই করে না যে সে শিল্পপতি হবে একদিন। সাধারণ ঘরের ছেলে, সাধারণ ঘরের মানুষ, এটা দুঃসাহস নিয়ে নেমেছিল অপরিচিত এক জগৎ। বাঙালির কপালে লেখা ছিল কেরানিগিরি করা। সে স্কুলে কলেজে লেখাপড়া করলে সে কেরানি হবে, তার সর্বোচ্চ আশা ছিল ডেপুটি হওয়া। তো সেখানে আজকে আপনারা যারা সামনে বসে আছেন, তারা বিশ্বমাপের উদ্যোক্তা। এই বিশ্বমাপের উদ্যোক্তা ওই যুবককে যে প্রাণ দিয়েছে, তার কাছে কি শপথ নেবে, কি বলতে চাই? তুমি প্রাণ দিয়েছ, তোমার প্রাণের বিনিময়ে তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছ, যে সুযোগ আমাদের কাছে ক্রমেই বন্ধ হয়ে আসছিল। সেই সুযোগ নিয়ে আমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করব। যে স্বপ্নের পেছনে গিয়ে তুমি প্রাণ দিয়েছ, সে নতুন বাংলাদেশ গড়ার, সে নতুন বাংলাদেশ গড়বই। এই হবে আমাদের শপথ। এই সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না। চিন্তা করে দেখুন, কি এই সুযোগ? সমস্ত কিছু থেকে আপনি মুক্ত। অতীত আপনাকে আর টানবে না। আপনি নতুন ভাবে জন্মগ্রহণ করেছেন, নতুন ভাবে অগ্রসর হবেন। নতুন করে যেই স্বপ্ন তারা আমাদের মনে জাগিয়ে দিয়েছে, সেটা যদি আপনার মনে রেখাপাত করে, তাহলে সেই স্বপ্ন পূরণে আপনিও শরীক হবেন। এটাই তো বিষয়।
যে সুযোগ আর কখনো আসে কিনা জানি না, এই সুযোগকে যেন আমরা হারিয়ে না ফেলি। এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। সেটাই আপনাদের কাছে আবেদন। এখানে কোনো অভিযোগ, পাল্টা অভিযোগ করার বিষয় না। বাংলাদেশ একটা ছোট দেশ, অসংখ্য মানুষ, 17 কোটি মানুষ, অদ্ভুত এক দেশ, সবাই সবাইকে চেনে। যেখানে যান, ও আচ্ছা তাই নাকি, ও তো আমাদের স্কুলে ছিল, একটা না একটা যোগসূত্র বের হয়ে যায় যেখান থেকে আসুন। বাংলাদেশে কেউ কারো অপরিচিত না, এটাও একটা বড় শক্তি আমাদের। দুনিয়ার কোনো দেশ বোধহয় নাই এত কম্প্যাক্ট ফ্যামিলি, এত ঘনিষ্ঠ। কেউ সরকারে আছে, কেউ সরকারের বাইরে আছে, কেউ ব্যবসাতে আছে, কেউ সামরিক বাহিনীতে আছে। একটু খোঁজ করলে বলে আমার এক ভাই তো ওখানে, আরেক ভাই ওখানে, আরেকজন বিদেশে। এই তো আমাদের জগৎ। সেটা একটা বড় শক্তি, যে শক্তি অন্য জাতির হয়তো নাই, আমাদের আছে। আমরা কিছু একটা ইচ্ছা করলে, সেটা কোমর বেঁধে ফেললে সেটা করে ফেলতে পারি। এই বাংলাদেশের মধ্যেই তৈরি পোশাকের শিল্প তৈরি হলো আউট অফ নোওয়্যার। এখন দ্বিতীয় লার্জেস্ট এক্সপোর্টার। কি সাংঘাতিক কথা! কোথার থেকে কোথায় এক জীবনে। বাংলাদেশে কত কি হলো, কিন্তু আমাদের শিল্প থেমে থাকেনি। বাধার কোনো সীমা নাই। ব্যবসা করা এটা মহাসংগ্রাম, কাজের না। সরকারের সঙ্গে মোকাবেলা করা, তার লোকজনের সঙ্গে মোকাবেলা করা। আজকে আমরা একযোগে এই স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। সরকার এবং সরকারের বাইরে যারা, সবাই একজোট, এক টিম। এটা একটা কম্প্যাক্ট টিম। আপনারা সেই টিমের as much a member as anybody else. যে সরকারে আছে বলেই সে আরেক রকম হয়ে আছে। কিছুদিন সময়, আমরা সারা জীবন ধরে হবে কিনা জানি না, যে কোন সময় আমরা এই দায়িত্বে আছি, আমরা টিম হিসেবে কাজ করতে চাই, যাতে যে আজকে যে 2 নম্বরে আছি, কি করে আমরা 1 নম্বর হব। আমাদের মেয়াদকালে যদি আপনারা 1 নম্বরে নিয়ে যেতে পারেন, আমরাও স্মরণ করবো, যাক বাবা একটা কিছু করছে। ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া স্মরণ সভা স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের তালিকা চূড়ান্ত করতে না পারার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে সমসাময়িক নানা বিষয়ে ব্রিফিং করেন তিনি। নাহিদ জানান, স্মরণ সভার নতুন সময়সূচি পরে জানানো হবে। সভায় 5 কোটি বা তার কম টাকা খরচ হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, অর্থ ব্যয় হবে শহীদ পরিবারের সদস্যদের ঢাকায় এনে 1 রাত রাখা ও তাদের আপ্যায়নের জন্য। কারণ তাদের থেকে শহীদদের সম্পর্কে আরো তথ্য নেওয়া হবে। যে ফাউন্ডেশন গঠন করা হয়েছে সেটি হতাহতদের স্মৃতি ধরে রাখা সহ বিভিন্ন কাজে নিয়োজিত থাকবে। এই ফাউন্ডেশন সাধারণ মানুষের অনুদানে চলবে বলেও জানান নাহিদ। সেই সাথে সরকারিভাবেও দেয়া হবে কিছু অর্থ। তথ্য উপদেষ্টা বলেন, প্রশাসনের স্থবিরতা থাকায় তা ঢেলে সাজানো হচ্ছে, দ্রুতই সব ঠিক হয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি। আগামী 100 দিনের আমাদের সবগুলা
মন্ত্রণালয়ে বলা হয়েছে আগামী 100 দিনের একটা প্রস্তাবনা তৈরি করে সেটা আমাদের ক্যাবিনেটে জমা দিতে। তো সেটাও আমরা তৈরি করেছি, সে বিষয়ে আমরা বলবো। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে যে দপ্তর এবং সংস্থার বিভিন্ন কমিটি সমূহ রয়েছিল সেগুলোকে বাতিল করা হয়েছে এবং বাতিলকৃত কমিটি পরিচালনার জন্য নতুন করে কমিটি পুনর্গঠন করা হয়েছে। বগুড়ার শেরপুরে রিজার্ভ অয়েল ট্যাঙ্কার মেরামতের সময় বিস্ফোরণে 4 শ্রমিক নিহত হয়েছে, দগ্ধ হয়েছে একজন। দুপুরে মজুমদার রাইসবার্ন অয়েল মিলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান যশোর একটি প্রতিষ্ঠান থেকে যাওয়া কয়েকজন শ্রমিক রিজার্ভ অয়েল ট্যাঙ্কার মেরামত করছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, এতে দগ্ধ হন 5 জন। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে 4 জন মারা যান। তারা হলেন ইমরান, সাইদ, রুবেল ও মনির। সবার বাড়ি নীলফামারী সৈয়দপুরে। আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দর্শক, এই দুর্ঘটনার বিষয়ে আরো তথ্য জানার চেষ্টা করব। বগুড়ায় রয়েছেন আমার সহকর্মী মেহেরুল সুজন। সুজন, বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন, এবং আহত একজনের কি অবস্থা? আমরা দুপুর 2টার পরেই মূলত খবর পাই যে বগুড়ার শেরপুর উপজেলার সনকা বাজার যে এলাকাটি রয়েছে সেই এলাকার মজুমদার রাইসবার্ন অয়েল মিলে মূলত এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং আমি স্থানীয়ভাবে শেরপুর থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তার সঙ্গে কথা বলছিলাম ঘটনার বিস্তারিত জানার জন্য। তিনি যেটি জানাচ্ছিলেন আমাদেরকে যে মূলত যারা নিহত হয়েছেন যে 4 জন এবং আহত হয়েছেন তারা আসলে 10-12 জনের একটি দল, তারা যশোর থেকে মূলত এই যে অয়েল ট্যাঙ্কার, রিজার্ভ অয়েল ট্যাঙ্কার বলা হয়, এটি মূলত তারা আসলে মেরামত করতে এসেছিলেন। এবং মেরামত প্রায় শেষের দিকে তারা কিছু ঝালাইয়ের কাজ করছিলেন, কিছু জায়গায় কিছু সংস্কার কাজ করছিলেন। এই কাজ করার এক পর্যায়ে আচমকা আসলে অয়েল ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়ে যায় এবং সেখানে কিন্তু সাথে সাথেই এই 5 জন, আরও অনেকেই কিছুটা আহত হয়েছেন, তবে এই 5 জন কিন্তু গুরুতর আহত হন। এরপর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে আনা হয়। ঘটনাস্থল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই হাসপাতাল। সেখানে আনার পরে কিন্তু একে একে এই 4 জনই প্রাণ হারিয়েছেন। এবং আমরা এখন পর্যন্ত যিনি আহত রয়েছেন, আহত যে শ্রমিক এই দলে ছিলেন, তিনি কিন্তু এখনও চিকিৎসাধীন রয়েছেন এই হাসপাতালে। এবং আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে এখনও পর্যন্ত আসলে সেই শ্রমিকও একেবারে আশঙ্কা মুক্ত নন, তবে তারা চেষ্টা করছেন তার শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসা দেওয়ার। তো সবকিছু মিলিয়ে আমার কাছে বগুড়া থেকে এই ছিল সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে। খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। একই মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। আর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে পুলিশ ভ্যানে ছাত্র জনতাকে পুড়িয়ে হত্যা মামলায় 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। হাসিনা সরকার পতনের দিন সাভারের আশুলিয়ায় লাশ বোঝাই ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় প্রধান মাস্টারমাইন্ড অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি হাজারীবাগ থানার একটি মামলায় রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে নেওয়া হয়। এবার আশুলিয়ার সেই ঘটনায় হত্যা মামলায় কাফিকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চায় পুলিশ। আদালত তার 4 দিনের হেফাজত মঞ্জুর করেন। এই মুহূর্তে বাংলাদেশের পুলিশের যে কালো অধ্যায় তৈরি করার মূল হোতা হচ্ছে এই আব্দুল্লাহ হিল কাফি। পেট্রোল ঢেলে দিয়ে পুড়িয়ে মারার যে ভিডিও ফুটেজ সেটি আপনাদের মাধ্যমে আমরা দেখেছি। সার্বিক বিষয় বিবেচনা নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন রিমান্ড শেষে আদালতে তোলা হয় সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলককে। জামিন না দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। তাদের নেতৃত্বে ছাত্র জনতার উপর গুলি করে নির্মমভাবে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এই আসামিরা যদি জামিন মুক্তি পায় তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে। একাধিক মামলায় আসামি দেখানো আসামি পক্ষের আইনজীবীরা বলছেন একই আসামিকে বারবার রিমান্ড আবেদন করা মানবাধিকারের লঙ্ঘন। একই সমস্ত ঘটনা উল্লেখ করে শুধু এফআইআরের নাম আর ভিকটিম বদলে তাদেরকে রিমান্ড চাওয়া যেতে পারে না এবং তাদেরকে জেল হাজতে আটকেও রাখা যায় না। এদিকে 2012 সালে আমিনবাজার এলাকায় সরকার বিরোধী অবরোধ কর্মসূচির সময় বিএনপি নেতা সাবেক এমপি নাজিমউদ্দিন আলমকে হত্যা চেষ্টার ঘটনায় মামলার আবেদন করা
করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। আর কে গুলি করছে, কার অর্ডারে হয়েছে, সবকিছু বের হয়ে যাবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দ্রুত সংস্কার শেষ করে জনপ্রতিনিধিদের শাসন ফেরানোকে গুরুত্ব দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়েছেন, এজন্য অন্তর্বর্তী সরকারকে সময় ও সুযোগ দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, তবে পরিকল্পিতভাবে অভ্যুত্থান নস্যাতের চক্রান্ত চলছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে 14-15 সেপ্টেম্বর সমাবেশ করবে বিএনপি। 14 সেপ্টেম্বর অভ্যুত্থান ও বিগত 15 বছরের নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং 15 সেপ্টেম্বর নয়াপল্টনে গণতন্ত্র দিবসের মূল সমাবেশ। দুদিনের এই কর্মসূচির সমন্বয় বৈঠক হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। একটি কথা আমাদের খুব স্পষ্টভাবে বলা প্রয়োজন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের ভীষণ তুলে ধরেছেন। দ্রুত সময়ে ঘোষিত সংস্কার সম্পন্নের আহ্বান জানান তিনি। সংস্কার প্রয়োজন, সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল, এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে, যে জনগণের প্রতিনিধিদের শাসন, নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়। মির্জা ফখরুলের প্রত্যাশা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বলেন, পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাতের চক্রান্ত চলছে। অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে আপনার একটা চক্র কাজ করছে, এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। শিল্প কারখানায় অস্থিরতা প্রতিরোধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন। এ সময় ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য শারীরিক সুস্থতা ও সক্ষমতা প্রয়োজন। একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন। প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয়। ফ্লাই করার জন্য নেগেটিভ প্রেশার আছে, সেটা কতটুকু, ল্যান্ড করার সময় কতটুকুনি সহ্য করতে পারবে, সেইটি কিন্তু একটা গল্পের বিষয় না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সাংবিধানিকভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বৈধ এবং সবকিছু আইন মেনেই হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা সহ সংবিধান সংশোধন করা খুবই জরুরি বলে মনে করেন অ্যাটর্নি। দুপুরে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের সব কথা বলেন মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রস্তাব সময়োপযোগী। প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করা সহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কার জরুরি। অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে, তাই এটির সংশোধন জরুরি। দর্শক, এই ছিল যমুনা নিউজে